সিএসএস সিনট্যাক্স বলতে সিএসএস কোড লেখার যে নিয়ম কানুন মানে যে রুলস সেটাকে বোঝায়। শুধু সিএসএস বলে নয়, যে কোনো কোডের সিনট্যাক্স বলতে ওই কোড লেখার যে নিয়ম কানুন সেটাকেই বোঝায়। যেমন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স বলতে জাভাস্ক্রিপ্ট কোড লেখার যে নিয়ম কানুন সেগুলোকে বোঝাবে। আবার পিএইচপি সিনট্যাক্স বলতে পিএইচপি কোড লেখার যে নিয়ম কানুন সেটাকেই বোঝাবে। সিএসএস এ সিনট্যাক্স বোঝানোর জন্য আমি এখানে একটা ইমেজ ওপেন করেছি। তো এই ইমেজটা মনোযোগ সহকারে দেখুন। কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে আপনি স্টাইল দিবেন, ওকে। তো প্রথমে ওই এলিমেন্টকে আগে সিলেক্ট করবেন, সেটা আপনি ওই এলিমেন্টের ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করতে পারেন অথবা ক্লাস নেম, আইডি এগুলো দিয়ে সিলেক্ট করতে পারেন, ওকে। তারপরে দুইটা কার্লি ব্র্যাকেটস দিতে হবে এরকম, ওকে। এগুলোকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটও বলি। তো এই ব্র্যাকেটের ভিতরে এই যে h1 এলিমেন্টকে আপনি কি কি স্টাইল দিবেন সেগুলোকে ডিক্লেয়ার করতে হবে। যেমন এখানে দুইটা স্টাইল ডিক্লেয়ার করা হয়েছে আর এইগুলোকে ডিক্লেয়ারেশন বলে। তো এক একটা স্টাইল ডিক্লেয়ার করা হয়েছে দুইটা জিনিস দিয়ে, একটা হলো প্রপার্টি, তারপরে হলো এই প্রপার্টির ভ্যালু, ওকে। যেমন কালার হলো এখানে প্রপার্টি, তারপরে ক্লোন দিতে হবে এবং এর ভ্যালু দিতে হবে। আচ্ছা, একটা স্টাইল ডিক্লেয়ার করা হয়ে গেল, তো তারপরে সেমিকোলন দেওয়া লাগবে। এরপরে আরেকটা স্টাইল এখানে ডিক্লেয়ার করা হয়েছে ফন্ট সাইজ। এই স্টাইলের হলো এটা প্রপার্টি, তারপর ক্লোন, তারপরে এটা হলো 12 পিক্সেল মানে এই প্রপার্টির ভ্যালু, ওকে। তারপরে আবার সেমিকোলন। তো এখানে কোডগুলো যেভাবে লেখা হয়েছে এটাকেই মূলত সিএসএস সিনট্যাক্স বলে। যেমন সেকেন্ড ব্র্যাকেট, তারপর প্রপার্টির পর ক্লোন দেয়া, ভ্যালু দিলে তারপর সেমিকোলন দেয়া, ওকে। তো আমি এটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখানে এই যে css.html নামে একটা HTML ফাইল ক্রিয়েট করেছি, সেখানে h1 একটা এলিমেন্ট নিয়েছি। তো এটাকে আমি স্টাইল করব। তো এর যে ডিফল্ট লুকিংটা দেখেন, এর কালার হলো ব্ল্যাক কালার। আচ্ছা, তো আমরা এই h1 এলিমেন্টকে এখন একটা স্টাইল দিব, ওকে। স্টাইল নামে একটা এলিমেন্ট ইউজ করতে হবে, ওকে। এটা হলো স্টাইল স্টার্ট ট্যাগ আর এটা হলো এন্ড ট্যাগ। আচ্ছা, এরপরে আমি এই h1 এলিমেন্টটাকে স্টাইল দিব। তো এই জন্য এর যে ট্যাগ নেম এটাকে নিলাম, এটা হলো সিলেক্টর, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ওকে। টেক্সট কালার যে সিএসএস সিনট্যাক্স, এটা একটা টেক্সট, এই টেক্সটের কালার হলো ব্ল্যাক কালার, ডিফল্ট কালার এটা। তো এটাকে আমি ব্লু কালার দিব। তো কালার প্রপার্টি, তারপর ক্লোন, তারপরে ব্লু হলো এই প্রপার্টির ভ্যালু, তারপরে হলো সেমিক্লোন দিয়ে এই স্টাইলটা আমি ডিক্লেয়ার করে ফেললাম। এটা হলো শেষ। এবার আমি সেভ করে রিলোড করে এই যে দেখেন এর কালার হয়ে গেছে ব্লু। আচ্ছা, এরপরে আমি আরেকটা স্টাইল ডিক্লেয়ার করব, সেটা হলো ফন্ট সাইজ। এটা হলো এই স্টাইলের প্রপার্টি আর এর ভ্যালু দেব হলো আমি 12 পিক্সেল, ওকে। পিএক্স মানে হলো পিক্সেল, আবার সেমিকোলন দিয়ে শেষ। সেভ করলাম, রিলোড করে এই যে দেখুন এটা সাইজ যেহেতু 12 পিক্সেল হয়ে গেছে, 12 পিক্সেল মানে ছোট হয়ে গেছে, এই জন্য এখন ছোট দেখা যাচ্ছে, ওকে। এবার আমরা শিখব যে সিএসএস কোডগুলো কয়টা পদ্ধতিতে আমরা অ্যাড করতে পারি, ওকে। তো সিএসএস কোড আমরা মূলত তিনটা পদ্ধতিতে অ্যাড করতে পারি। একটা হলো ইনলাইন মেথড, আরেকটা হলো ইন্টারনাল মেথড, আরেকটা হলো এক্সটার্নাল মেথড। তো আমরা একটা একটা করে দেখব। ইনলাইন মেথডে একটা এলিমেন্টের ইনলাইনে মানে এই যে ট্যাগ নেম, এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। এর ভিতরে আমরা স্টাইলগুলো ডিক্লেয়ার করতে পারি। ধরেন আমি এটাই কপি করে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট স্টাইলগুলো, ওকে, স্টাইলগুলো এখানে ডিক্লেয়ার করতে হবে, কোনো সিলেক্টর লাগবে না। আমি কালারটা চেঞ্জ করে দিই, এর কালার দিলাম আমি রেড আর ফন্ট সাইজ সেভ করলাম, তারপরে রিলোড দিলাম। এই যে দেখেন এর কালার হয়ে গেল রেড এবং এই টেক্সটের সাইজ হয়ে গেল 32 পিক্সেল, ওকে। তাহলে ইনলাইন মেথডের মাধ্যমে আমরা কি শিখলাম? আপনি যে এইচটিএমএল এলিমেন্টকে স্টাইল দিবেন ওই এলিমেন্টের স্টার্ট ট্যাগে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেবেন, তার ভিতরে স্টাইলগুলো ডিক্লেয়ার করবেন এইভাবে, ওকে। তাহলে ঠিক ওই এলিমেন্টটাই স্টাইল হবে, অন্য কোনো এলিমেন্টে কিন্তু হবে না। ইন্টারনাল মেথড ইউজ করতে হলে অবশ্যই হেড এলিমেন্টের ভিতরে স্টাইল নামে এলিমেন্ট নেবেন। তো আমি h1 এলিমেন্টকে যেহেতু স্টাইল দিয়েছি, তো এই এলিমেন্টকে আগে সিলেক্ট করেছি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মানে কার্লি ব্র্যাকেটের ভিতরে স্টাইলগুলো এখানে ডিক্লেয়ার করেছি। এটা হলো ইন্টারনাল মেথড।
আর এক্সটার্নাল মেথড ইউজ করতে হলে আমাদেরকে আগে একটা আলাদা সিএসএস ফাইল তৈরি করতে হবে, তারপরে ওই ফাইলটাকে এই ডকুমেন্টে লিংক করতে হবে। লিংক করার পরে সিএসএস কোডগুলো যখন আমরা ওই সিএসএস ফাইলে অ্যাড করব তখন অটোমেটিক এখানে পেয়ে যাবে। ওকে, এখানে আমরা আগে একটা সিএসএস ফাইল তৈরি করি। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, টেক্সট ডকুমেন্ট, নাম দিলাম যে স্টাইল, অবশ্যই এর এক্সটেনশন হবে ডট সিএসএস। ওকে, সিএসএস ফাইলগুলোর প্রত্যেকটা সিএসএস ফাইলের এক্সটেনশন হবে ডট সিএসএস। তো আগে কনফার্ম হয়ে নেবেন যে আপনি সিএসএস ফাইল তৈরি করতে পেরেছেন কিনা, অথবা আপনি যদি এখানে নাও পারেন তাহলে আপনি এখান থেকে তৈরি করেন। ফাইলে যান, নিউতে যান, তো কোনো কিছু লেখার আগে আপনি এটা সেভ করে নেন। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, তারপরে কোথায় সেভ করবেন, এখানেই। ফাইলের নাম আপনি যাই দেন না কেন, যা তামাতা কিছু দিয়ে দেন, কিন্তু ডট সিএসএস অবশ্যই দিতে হবে। ওকে, ডট সিএসএস, তারপরে সেভ করবেন, তাহলে এটা কিন্তু সিএসএস ফাইল হয়ে গেল। ওকে, তো আমি আবার দেখি, এই যে দেখুন এটাও কিন্তু সিএসএস ফাইল। এই যে আমি এখানে মাউস রাখলে এই যে দেখাচ্ছে যে টাইপ সিএসএস ফাইল, এখানেও মাউস রাখলে দেখাচ্ছে টাইপ সিএসএস ফাইল। এবার আমি কি করব, এই যে সিএসএস ফাইল আমি তৈরি করলাম এই ফাইলটা এখানে লিংক করে দেব। ওকে, এখানে লিংক করে দেব। তো লিংক করার জন্য লিংক নামে একটা এইচটিএমএল এলিমেন্ট আছে, সেটা নিতে হবে। এর আবার এন ট্যাগ নাই, এর ভিতরে এইচরেফ অ্যাট্রিবিউট নিতে হবে, নিয়ে এর ভিতরে এবার ফাইলের লিঙ্কটা করে দিতে হবে। ফাইলে লিঙ্ক করার একই সিস্টেম, যে আমরা ইমেজ ফাইলকে যেভাবে লিঙ্ক করেছি ওই সিস্টেমে লিঙ্ক করতে হবে। তো আমার সিএসএস ডট এইচটিএমএল ফাইল যেখানে, এখানেই যেহেতু এই ফোল্ডার ভিতরে যেহেতু সিএসএস ফাইলটা আছে, তো আমার জাস্ট স্টাইল ডট সিএসএস এইভাবে লিঙ্ক করে দিতে হবে, তাহলে লিঙ্ক করা হয়ে গেল। এবার যদি আমি মনে করেন যে H2 এলিমেন্টটাকে আমি স্টাইল দিব, তো আমি সিএসএস ফাইলটাকে ওপেন করলাম, H2 এলিমেন্টকে সিলেক্ট করলাম, করে আমি এর কালার দিলাম হলো গ্রিন, আর ফন্ট সাইজ দিলাম হলো 52 পিক্সেল। সেভ করলাম। আমাদের স্টাইলগুলো অটোমেটিক পেয়ে যাওয়ার কথা, তাই না? তো দেখি রিলোড করে, দেখুন পায় নাই। ওকে, তো কেন পেল না, ভুলটা আমাদের কোথায়? আমাদের যা যা করার কথা ছিল তাই তো করেছি। একটা সিএসএস ফাইল তৈরি করেছি, ওটাকে এখানে লিঙ্ক করেছি, সিএসএস ফাইলের ভিতরে আমরা কোড অ্যাড করেছি। ওকে, H2 এলিমেন্টকে সিলেক্ট করেছি, H2 এলিমেন্টটাও এখানে আছে, তারপরেও স্টাইলগুলো হচ্ছে না। কারণ কি? কারণ একটা আছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অবশ্যই দিতে হবে, এটা ভুল করলে কিন্তু আর হবে না। সেটা হলো এই সিএসএস ফাইলের সাথে এই যে এইচটিএমএল ফাইল, মানে এই এইচটিএমএল ডকুমেন্টের কি রিলেশন, সেটা রিয়েল অ্যাট্রিবিউটের মাধ্যমে ডিক্লেয়ার করে দিতে হবে। রিলেশনটা হলো স্টাইল শিট। ওকে, এটা ডিক্লেয়ার করলে এখন কাজ করবে, না হলে কিন্তু করবে না। এই যে দেখুন এখন কাজ করছে। এই সিএসএস ফাইলের সাথে এই এইচটিএমএল ডকুমেন্টের রিলেশনটা হলো এই ফাইলটা এই এইচটিএমএল ফাইলের স্টাইল শিট। এবার হয়তো আপনারা কনফিউজ হয়ে গেলেন যে আমি এখানে তিনটা মেথড ইউজ করছি, তাহলে কোনটা আসলে ইউজ করতে হবে? তিনটা ইউজ করবেন নাকি যে কোনো একটা? আর যে কোনো একটা মেথড ইউজ করলে কোনটা ইউজ করবেন? এই যে ইনলাইন মেথডটা, এটা কিন্তু খুব রেয়ার ইউজ হয়, খুব দরকার না হলে এটা ইউজ হয় না। সাধারণত আমরা যখন একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করি তখন ইনলাইন মেথডটা ইউজ করি, কারণ ওখানে ইনলাইন মেথড ইউজ করতে হয় এবং ইন্টারনাল, এই দুইটা মেথডই কাজ করে। ওকে, এক্সটার্নাল মেথড কাজ করে না। আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যখন আমরা এইচটিএমএল এলিমেন্টে কোনো সিএসএস কোড অ্যাড করি, তখন সিএসএস কোডগুলো কিন্তু ওই এইচটিএমএল এলিমেন্টগুলোর ইনলাইনে ইউজ হয়, মানে এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাড হয়। ওকে, আবার এই ইন্টারনাল মেথড, এটাও কিন্তু আমরা মোটামুটি ইউজ করে থাকি। সাধারণত একটা ওয়েবসাইটের লেআউট কিংবা কিছু গুরুত্বপূর্ণ কোড, সেগুলো আমরা এখানে করে থাকি, কারণ এই যে এক্সটার্নাল মানে যে সিএসএস ফাইল, এটা লোড হতে অনেক সময় টাইম নিতে পারে একটা ওয়েব পেজে। তো আমরা চাই যেন ওয়েব পেজের লেআউটটা বা কিছু গুরুত্বপূর্ণ কোড সেগুলো আগেই যেন লোড হয়ে যায়, যেন ওয়েবসাইটটা ভেঙে না যায় কিংবা ডিজাইনটা নষ্ট না হয়। তো ওইসব গুরুত্বপূর্ণ কোড কিন্তু অনেক সময় আমরা ইন্টারনাল মেথডের মাধ্যমে এই হেড এলিমেন্টের ভিতরে অ্যাড করে দিই। আর বাদ বাকি যত কোড আছে সেগুলো সব এক্সটার্নাল মেথডের মাধ্যমে আলাদা সিএসএস ফাইলের ভিতরে কোড অ্যাড করি। তো এর ভিতরে সবথেকে বেশি পপুলার হলো এই মেথডটা,
তারপরে হলো ইন্টারনাল মেথড। আর রেয়ার, খুব দরকার না হলে এই ইনলাইন এই মেথডটা ইউজ করা হয় না। ওকে, আমরা সাধারণত এক্সটার্নাল মেথড এটা ইউজ করেই ওয়েবসাইটগুলো ডিজাইন করে থাকি, যে আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করে তার ভিতরেই সব কোডগুলো রাখি। তো যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করতে হবে। তো প্র্যাকটিস করলে আস্তে আস্তে সব বুঝে যাবেন।